নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের সার্কেল সেক্রেটারিকে পেয়েছি। উনি খুব ব্যস্ত মানুষ, তো ওনাকে জানতে চাইব যে বিএসএনএলের যারা ক্যাজুয়াল লেবার আছেন তাদের যে বেতন সংক্রান্ত কী সমস্যাটা আছে এবং সেই সমস্যাটাতে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা কতটা দূর কী অগ্রগতি হয়েছে। অ্যাকচুয়ালি ক্যাজুয়াল কর্মচারীরা যারা বিএসএনএলে কর্মরত আছে বিএসএনএলের জন্মের পূর্বে থেকে, এবং তাদের বেতন নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের আদেশ অনুযায়ী 130 পে অফ দ্য মিনিমাম পে স্কেল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকারের যে মিনিমাম পে স্কেল সেই হারেই বিগত পঞ্চম বেতন কমিশন, চতুর্থ বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনেও দেওয়া শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী তারা সমস্ত গ্রুপ ডি পদটাকে অবলুপ্তি করে দিয়ে তোমার গ্রুপ সিতে রূপান্তরিত করে। সেই সময় তারা একটু সত্য জানান যে যাদের ম্যাট্রিক পাস আছে তারা সরাসরি গ্রুপ সিতে রূপান্তরিত হয়ে যাবে, যারা নন ম্যাট্রিক আছে তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই প্রশিক্ষণ 6 মাসের মধ্যে দিয়েই তাদেরকে গ্রুপ সিতে রূপান্তরিত করা হবে। ওই সময়কালে বিএসএনএল ক্যাজুয়াল কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের গ্রুপ ডি যারা নন ম্যাট্রিক তাদের যে আদেশনামার যে পে স্কেল দেওয়ার কথা বলা হলো সেই পে স্কেল অনুযায়ী আদেশ দেয় এবং সেই হারেই সমস্ত ক্যাজুয়াল কর্মচারীরা সারা ভারতবর্ষে ক্যাজুয়াল কর্মচারীরা বেতন পেতে শুরু করে। কিন্তু পরবর্তী সময়ে ইউনিয়নের পক্ষ থেকে ম্যানেজমেন্টকে বিএসএ সিএমডি থেকে ডাইরেক্টর এইচআর থেকে সিজিএম ওয়েস্ট বেঙ্গল টেলিকম সার্কেলের কাছে আমরা জানাই যে এটা মিনিমাম পে স্কেল নয়। কেন্দ্রীয় সরকারের মিনিমাম পে স্কেল কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন অনুসারে PB1 মানে 5200 আর PB 1800 টাকা, গেট পে জিপি এই নিয়ে 7000 টাকা মিনিমাম পে স্কেল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তারা সেটা অস্বীকার করে, জানায় যে মিনিমাম গ্রুপ ডি পে স্কেল হচ্ছে 5740, এই হারেই বেতন দেয়। সর্বশেষে যখন ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো সুরাহা না পাওয়ার কারণে 2015 সালে আমাদের নিজাম প্যালেসে, কলকাতার নিজাম প্যালেসে ডেপুটি লেবার কমিশনের কাছে কলকাতা ডিস্ট্রিক্ট সেক্রেটারি গৌতম দাস তিনি কেস ফাইল করেন এবং কেস ফাইল করার সাথে সাথে সেখানে কেস হয়। সেখানে আমাদের কর্পোরেট অফিসের আধিকারিকরা আসেন, আমাদের কলকাতার জিএম উপস্থিত ছিলেন। সেখানে যে হিয়ারিং হয় সেই হিয়ারিংয়ে সেখানে যে অফিসার ছিলেন, অফিসার ছিলেন, সেই অফিসার ক্যাজুয়াল কর্মচারীদের পক্ষে রায় দেন যেটা মিনিমাম পে স্কেল সিপিসি মিনিমাম পে স্কেল কেন্দ্র সরকারের 7000 7000 টাকা এটা হয়েছে। তো সেটার অনুযায়ী রায় দেয় এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করে এটাকে ওদেরকে দিয়ে দেওয়া উচিত। তো কিন্তু ডিপার্টমেন্ট সেটাকে অনুবাদ করেননি। যাই হোক, তিনি দিল্লিতে পাঠিয়ে দেন চিফ লেবার কমিশনের কাছে, দপ্তরে মন্ত্রীর কাছে। সেখান থেকে ফাইল ঘুরে এসে সিজিআইটি, সে আমাদের সেন্ট্রাল ট্রাইব্যুনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কলকাতাতে সেই কেস ফিরে আসে এবং সেই কেস দীর্ঘদিন চলার পরে আমাদের পক্ষেই, ক্যাজুয়াল কর্মচারীদের পক্ষেই আবার তারাও রায় বহাল রাখে এবং জানিয়ে দেয় যে এই ক্যাজুয়াল কর্মচারীদের মিনিমাম পে স্কেল দিতে হবে 6 CPC এবং 7 CPC দিয়ে দেওয়া উচিত। তারা জানিয়েছে, জজ সাহেব জানিয়েছে, যদিও সেটা এখনও বিএসএনএল কী করবে সেটা আমরা জানি না। কিন্তু এখনও পর্যন্ত যে কোর্টের ভার্ডিক্ট আমরা জানতে পেরেছি তাতে 6 CPC থেকে 1/1/2006 থেকে ক্যাজুয়াল কর্মচারীদের এই আদেশনামা দেওয়ার কথা বলেছে 7000 পে স্কেল, এবং 7 CPCর যে মিনিমাম পে স্কেল তাকেও 18000 টাকা দেওয়ার কথা জানিয়েছে কোর্ট এখনও পর্যন্ত, যেটা আমরা জানতে পেরেছি কোর্টের কাছ থেকে। তো স্বাভাবিক কারণে ক্যাজুয়াল কর্মচারীদের যে লড়াই কর্পোরেট অফিস স্বীকৃতি দেয়নি, সেই লড়াইয়ের কথা, ন্যায্য দাবির কথা আমরা তুলে ধরেছিলাম। সেটা কোর্টের মাধ্যম দিয়ে সিজিআইটি কোর্ট সেই আদেশনামা জারি করেছে এবং ক্যাজুয়াল কর্মচারীদের পাবে কি পাবে না সেটা নয়, আমরা ন্যায্য দাবি নিয়ে যে লড়াই করেছিলাম বিএসএনএলের পক্ষে সেটা দুটো কোর্টের ডিপার্টমেন্ট বিএসএনএল নীতির মধ্যেই পরাজয় হয়েছে। এবার আপার কোর্টে গেলে আমরা সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করব সাংগঠনিকভাবে যে আমাদের কি করা উচিত। আচ্ছা, তাহলে এখন বর্তমানে যে আমাদের যারা ডিপার্টমেন্টের মধ্যে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীরা আছেন তারা আলটিমেটলি কী হারে বেতন পাচ্ছেন? 6 CPC অনুযায়ী পাচ্ছেন না 5 মানে পঞ্চম?
নো অ্যাকচুয়ালি 6 CPC হারেই 6 CPCর যে মিনিমাম পে স্কেল প্রথম সিদ্ধান্ত নিয়েছিল নন ম্যাট্রিক কর্মচারীদের গ্রুপ ডি কর্মচারীদের যে স্কেল, হ্যাঁ। সেই স্কেলটাই এখনো পর্যন্ত বলা হয়েছে। পরবর্তী Okay. সময় কেন্দ্রীয় সরকার এটাকে রিভাইজ করে দিয়েছে ক্যাজুয়াল লেবারদের জন্য, সেটা বিএসএনএল করতে চায়নি। ও মানে নতুন যে স্কেলটা রিভিশন করা হয়েছে 6 CPCর মধ্যে, সেই সেটা- সংশোধিত স্কেলটা দেওয়া হচ্ছে না। কেসটা দেওয়া হচ্ছে না, সেইটার দাবি নিয়েই কোর্টের দ্বারস্থ হয়েছিল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন, ওই কলকাতা জেলা বিভাগীয় ইউনিয়ন। ও ওকে ওকে ওকে। এবং পরবর্তীকালে এইখানেতে যে জিততে এসেছে সেটা ট্রাইব্যুনালের থেকে যে জিততে এসেছে, দুটো জায়গা থেকে জিতে এসেছে। এবং পরবর্তীকালে হায়ার কোর্টে যাবে কিনা বিএসএনএল তার উপরে নির্ভর করছে। ওকে 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 মানে এর মধ্যে আমরা চিঠি আকারে আমরা জানিয়ে দিয়েছি কর্পোরেট অফিসের ম্যানেজমেন্টকে যে এই 7 CPC মিনিমাম পে স্কেল এটা দেওয়া উচিত। যদিও আমরা সেটাকে কোর্ট করিনি যে আমাদের কোর্টে আমরা জয় পেয়েছি, কিন্তু আমরা অনিল মিত্র তিনি দিল্লিতে জানিয়ে দিয়েছেন, আমাদের সেক্রেটারি জেনারেল অল ইন্ডিয়ার তিনি জানিয়ে দিয়েছেন ম্যানেজমেন্ট ডাইরেক্টর এইচআরকে চিঠি দিয়ে যে এদেরকে পে স্কেলটা রিভাইজ করা উচিত। গভর্নমেন্ট এই সালে এত সালে এখানে রিভাইজ করেছে, আর এইভাবে 8ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে রিভাইজড হয়েছে পরবর্তী সময়, সেই রিভাইজ স্কেলটা আমরা চেয়েছি ইতিমধ্যে। ওকে ওকে। আচ্ছা দাদা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে যারা ধরুন কন্ট্রাকচুয়াল যারা রয়েছে, তো বর্তমানে কন্ট্রাকচুয়ালদের কীরকম অবস্থা? কারণ একটা এরকম শোনা যাচ্ছে যে আগামী বছর মানে এই নতুন যে ফাইন্যান্সিয়াল অর্থবর্ষ আসতে যাচ্ছে, সেখানেতে হয়তো এরকম একটা লেটার আসতে পারে যাতে মানে যে সিলেবাস তো হয়ে গেছে এখন হাউসকিপিং, তো সেখানে যে টাকাটা যেটা আছে টোটাল, সেটার বাজেটটা একটু কমিয়ে দেওয়া, 10% বা 15% কমিয়ে দেওয়া, তাহলে তো তাদের যে বেতন আছে তার বেতনের উপরেও একটা প্রভাব পড়বে। তো এই বিষয়টি যদি কিছু আপনি অ্যাকচুয়ালি ইউনিয়নের যে লক্ষ্য ছিল যে বিএসএনএল জন্মের পর থেকে আমাদের কন্ট্রাকচুয়াল কর্মচারী সারা ভারতবর্ষে নিয়োগ করা হয় স্থায়ী কর্মচারী কাজের ক্ষেত্রে, এবং বিএসএনএল যে কেন্দ্রীয় সরকারের যে আইন কন্ট্রাকচুয়াল লেবারদের, সেই আইন মোতাবেক এরা গত 20 থেকে 30 বছর ধরে এদেরকে মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুযায়ী যে পে স্কেল হয়, সেই পে স্কেল এবং সামাজিক সুরক্ষা ইপিএ বিএসআই, যেটা বিএসএনএল দপ্তর দিতে চায়নি, কিন্তু ইউনিয়নের লড়াইয়ের ফলে তারা দিতে বাধ্য হয়েছে। ইভেন আমরা পার্লামেন্ট, চিফ লেবার কমিশনের কাছে সিএমডি বিএসএনএল সহ তার আধিকারিকদের টেনে নিয়ে গিয়ে এই কন্ট্রাক্ট লেবারদের জব মাইনা সমস্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের এই লকডাউনের ঠিক আগে থেকেই আমাদের কেন্দ্রীয় সরকারের যে পলিসি বা বিএসএনএল যে পলিসি গ্রহণ করেছে, যে নতুন সিস্টেম টেন্ডারে সব কিছুই থাকবে। জেসিএল বলেছিল জব কন্ট্রাক্ট লেবার, আর এখন হয়ে গেছে এসএলএ লেবার। এই এসএলএ লেবারকে আমাদেরকে যে রাখা হয়েছে, সেই এসএলএ লেবারে তাদেরকে যে কীভাবে বেতন দেওয়া হবে তার কোনো গাইডলাইন আমাদের স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু কর্পোরেট অফিস তার এগুলোতে লিখছে যে হ্যাঁ মিনিমাম ওয়েজ সামাজিক সুরক্ষা দেওয়া হবে, কিন্তু সেটা আমাদের এখানে কোথাও লাগু সঠিকভাবে হচ্ছে না। কিন্তু মাঝে মাঝে এরা লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিককালে আবার দেখা যাচ্ছে যে জেসিএলের মতো প্রথমে বলেছিল 50% কমাতে হবে টাকা, তারপরে বলেছে লেবার কমাতে হবে, আবার এসএলএ চালু হয়ে যাওয়ার ফলে আবার সেই একই ধারায় বিএসএনএল চলছে। দেখা যাচ্ছে যে আবার বলছে যে এসএলএ যে লাস্ট ইয়ারে অর্থবর্ষে আমাদের খরচ ছিল তার থেকে আরও 15% হাউসকিপিং স্টাফদের জন্য এই আদেশনামা কর্পোরেট অফিস থেকে জারি করা হয়েছে। এই ইউনিয়ন তার প্রতিবাদ করেছে, জানিয়েছে। অ্যাকচুয়ালি এও জানানো হয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট লেবারদের আইনে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমাদের আলটিমেটলি অনেক জায়গায়, যে বিশেষ করে ইলেকট্রিক্যাল মিসের ক্ষেত্রে আমরা দেখছি যে টাকা আলটিমেটলি একই জায়গায় বেশি হচ্ছে, খরচ বেশি দেখানো হচ্ছে, কিন্তু ছেলেদের মাইনে অর্ধেক হয়ে গেছে এবং লেবার সংখ্যাও 50% হয়ে গেছে। তারপরেও কিন্তু টাকার অঙ্ক জেসিএলে যে টাকা খরচ হতো, এসএলএ তো তার বেশি টাকা খরচ এস্টিমেট হচ্ছে এবং সেটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এর প্রতিবাদে ইউনিয়ন চিঠি দিয়েছে সিজিএমকে। এর প্রতিবাদে কর্পোরেট অফিসে সিএম যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এটা আমাদেরকে ভাবা উচিত যে এসএলএ তুমি চালু করার মধ্যে দিয়ে আলটিমেটলি কন্ট্রাক্টরদের হাতে বেশি টাকা যাচ্ছে, ছেলেরা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, এবং না পাওয়ার কারণে সেখানে তাদের মিনিমাম ওয়েজ দেওয়া হচ্ছে না, সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে না। এই নিয়ে ইউনিয়ন লাগাতার কর্পোরেট অফিসের আধিকারিকদের দৃষ্টি
আকর্ষণ করছেন যে এই বিষয়টা ভাবা উচিত। তারাও কর্পোরেট অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে আমরা রিভিউ মিটিং করব, সেখানে হয়তো বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃত্ব মিটিং করবে, রিভিউ করবে। এর আগেও বহুবার বলা হয়েছে, রিভিউ মিটিং হয়েছে সিএমডির সাথে, তার রাজি হয়েছে। হয়তো খুব শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে রিভিউ করার জন্য, যে এসএলএ বেস করার মধ্যে দিয়ে যেভাবে কর্মচারীদেরকে শোষণ করা হচ্ছে, সেই শোষণের জন্য ইউনিয়ন ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও এটা সরকারি পলিসি, সেই পলিসির বিরুদ্ধে আমাদের পুরো রাজনৈতিকভাবেই লড়াই করা দরকার সরকারি পলিসি চেঞ্জ করার জন্য। তার মানে জেসিএল থেকে যে এসএলএ এসেছে, এইখানে দেখতে গেলে মাঝখানে একটা মধ্যস্বত্বাভোগী একটা তৈরি হয়েছে, যার ফলেতে যে পরিমাণ অর্থ ব্যয় হতো সেই অর্থ ব্যয় একই রকম থাকছে, কিন্তু হচ্ছে কি সেই টাকাটা কর্মচারী মানে যারা মানে হাতে পেত, যারা পরিশ্রম করতো তাদের হাতে না গিয়ে মাঝখানে যে কন্ট্রাক্ট নিচ্ছে সেই তার মধ্যস্বত্বা একদম ঠিক, মানে তার কন্ট্রাক্টরের হাতে চলে যাচ্ছে। এবং আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইছি তাপসদা, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ারের যে ক্লজটা যেটা জেসিএল এর মধ্যে ছিল, সেটা তো পরবর্তীকালে বলা হয় যে এসএলএ যখন আসছিল তখন আমরা যেটা শুনেছি, মানে কানাঘুষো বলুন বা এমনি যে গলিতে গলিতে যে কথাটা শোনা যায়, যে প্রিন্সিপাল এমপ্লয়ারের কষ্টার জন্যই নাকি ডিপার্টমেন্টের সমস্যা হচ্ছিল, সেইটা যাতে করে না থাকে সেই জন্যই মানে এসএলএ করা হয়েছে। তো এসএলএর মধ্যে বর্তমানে কি প্রিন্সিপাল এমপ্লয়ারের ক্লজটা এখনো পর্যন্ত বর্তমান রয়েছে? এই বিষয়টা স্থানীয় স্তরে আমাদের স্থানীয় স্তরের অফিসারদের এই ধারণা ছিল। এর পরিপ্রেক্ষিতে বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তিনি চিফ লেবার কমিশনের কাছে এই মারফত চিঠিটা জমা দেওয়া হয়েছিল। তার মধ্যে চিফ লেবার কমিশনার সিএমডি বিএসএনএলকে সেই চিঠি পাঠান এবং সিএমডি বিএসএনএল তার উত্তরে জানান যে বিএসএনএল এসএলএ লেবারের ক্ষেত্রেও প্রিন্সিপাল এমপ্লয়ার মুখ্য রোল প্লে করবে এবং তাদেরকে যে টেন্ডার হবে সেখানে মিনিমাম ওয়েজ এবং সামাজিক সুরক্ষা এগুলো দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রশ্নের চিঠি অলরেডি আমাদের সেক্রেটারি জেনারেলকে চিফ লেবার কমিশনার তিনি জানিয়ে দিয়েছেন যে বিএসএনএল সিএমডি এই কথা জানিয়েছে। এটা আমাদের ইউনিয়নগতভাবে চারিদিকে আমাদের সমস্ত স্তরে এই চিঠি পাঠানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে যে এই প্রিন্সিপাল এমপ্লয়ের ভূমিকা পালন করতে নতুন টেন্ডার হতে চলে গেছে। ইউনিয়নের চাপ আর বলা হয়েছে, জানানো হয়েছে ম্যানেজমেন্টকে, এইগুলো আপনাদেরকে আগের মতোই জেসিএলের মতো পালন করতে হবে। তার মানে যে মানে কথাটা দেখিয়ে ম্যানেজমেন্ট জেসিএল থেকে এসএলএ করার চেষ্টা করেছিল এবং করেছিল, সেই যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে ভ্রমতা ছিল। তার কারণ প্রিন্সিপাল এমপ্লয়ারের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে ডিপার্টমেন্ট কোনোদিনই অব্যাহতি নিজেকে পেতে পারে না, এবং তার যে আইনি স্বীকৃতি বলুন বা তার যে অর্ডার বলুন, সেটা তো আপনারা লেবার কমিশনারের কাছ থেকে পেয়েই গেছেন। তাহলে এটা তো দেখতে গেলে একটা জিত, মানে এর যে ক্রমাগত লড়াইয়ের ফলে যে একটা জিত হয়েছে। যাই হোক, তো এই যে এবং আগামী দিনে এই যে মানে দিন আসছে, এখানেতে ক্যাজুয়াল মজদুর যারা ক্যাজুয়াল আছেন, লিস্টেড ক্যাজুয়াল লেবার আছেন এবং যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছেন, তাদের আপনি কি দেখছেন যে কীরকম লড়াইটা আরও কঠিনতর হতে চলছে এবং যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার কীরকম পরিস্থিতি হবে? অবশ্যই আমাদের এই যে আজকের বিএসএনএলের আধুনিক প্রযুক্তির যুগের সময়ে যেভাবে আমাদের কর্মী সংগঠনের আমরা যে লাস্ট সিএমডির সাথে মিটিংয়ে আমাদের আহ্বান জানিয়েছিল সিএমডি কলকাতা ভিজিটের সময়, তিনি যে কথাটা স্পষ্ট করতে চাইছিলেন যে আমাদের বেসরকারি যে সংস্থাগুলো আছে টেলিকমে, তারা যে স্টাফ স্ট্রেন্থ নিয়ে যে পদ্ধতিতে কাজ চালাচ্ছে বিএসএনএল সেই রাস্তায় হাঁটবে। স্বাভাবিকভাবেই ওরা আমাদের প্রায় 70,000 কন্ট্রাকচুয়াল কর্মচারী সারা ভারতবর্ষে কাজ করছে। 80,000 রেগুলার স্থায়ী কর্মচারীদের ভিআরএসের সাথে সাথে এই 70,000 রেকর্ডেড কন্ট্রাকচুয়াল কর্মচারী তারা সারা ভারতবর্ষে জেসিএলে নাম করে এরা ছাঁটাই করে এবং তারপরে ওরা এই এসএলএ পদ্ধতি চালু করেছিল। তো কঠিন লড়াইটা খুব কঠিন থেকে কঠিনতর, যেহেতু পলিসি হচ্ছে আমাদের বিরুদ্ধে এবং বিএসএনএল সেই পলিসি নিয়েই আমাদের এখন এই কাজ করাচ্ছে। স্বাভাবিকভাবে আগামী দিনে কন্ট্রাক্ট ক্যাজুয়াল কর্মচারীদের জব সেটা খুব কঠিন জায়গায় আছে। তো লড়াই ইউনিয়নগতভাবেই আমাদের লড়াই চালানো হচ্ছে, চালিয়ে যাওয়া হচ্ছে। কারণ আজকের স্থায়ী কর্মচারী যে সিএমডির ভার্সান ছিলেন সেদিনকে সভাতে, তো সেখানে যে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম যে আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের আপনি 55 বছরে ছাঁটাই করছেন, এই 55 বছর বয়সটা কোথা থেকে পেলেন?
তো সেখানে সব উপস্থিত ছিলেন আমাদের সমস্ত পশ্চিমবাংলার 3টে সিজিএম সহ সমস্ত আধিকারিকরা। টেলিফোন ভবনেই সভা মিটিং হয়েছিল। উনি সিএম কমরেড সুজয় সরকারকে ফোন করে জানায় যে ক্যাজুয়াল মজদুরের সঙ্গে মিটিং করব, তার নেতাকে পাঠান। তা আমরা গিয়েছিলাম, প্রায় 40 মিনিট ধরে এই সভা হয়ে। তাতে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি ভারত সরকারের আইন আছে পার্লামেন্টে 1971 সালের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যে আইন আছে, সেই আইনের বাইরে গিয়ে একজন সিএমডি বিএসএনএল সে কেমন করে 55-তে একজন কন্ট্রাক্ট লেবারকে ছাঁটাইয়ের দিন ঠিক করলো, সেটা 50 কেন করলেন না? তা উনি উত্তরে বললেন, কেন এটা বলছো? আমি বলছি এই কারণে যে 58 যে ছেলেটি কলকাতায় এই টেলিফোন ভবনে 30 বছর ধরে ডট থেকে বিএসএনএলে পরিষেবা দিয়ে গিয়েছে, সে আজকের 55-তে রিটায়ার করলে আর 3 বছর 2 বছর 3 বছর থাকলে 58 হলে সে পেনশন ইপিএফের এন্টাইটেল হয়। তাহলে আপনি 58 করতে পারতেন, কেন 55 করলেন কেন না 50 করলেন না কেন? তাহলে 55টা কে বললেন? সরকারের তো এরকম কোনো পলিসি নেই। তো স্বাভাবিক কারণে সিএমডি সেদিনকে উনি জানালেন যে আমরা এটা নোট করুন সিজিএমদের, যে এটা আমাদের বিবেচনা করতে হবে। তো এইভাবেই আমাদের সেদিনকেই ওনার বক্তব্য ছিল যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কত ক্যাজুয়াল লেবার আছে সিজিএমকে জানতে চাইছে। বলছে প্রায় 2000-এর কাছাকাছি। আর প্রাইভেট অপারেটরদের কত কর্মচারী কাজ করে, স্থায়ী কর্মচারী? তা বলছে যে না, সারা ভারতবর্ষ 17,000। তা স্বাভাবিকভাবেই ও সেই সময় আমাদের একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে এখানে যে আমাদের প্রাইভেট বেসরকারি অপারেটর আছে যারা মার্কেট শেয়ার বেশি দখল করে আছে, তাদের যে কর্মচারী স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ আমাদের ক্যাজুয়াল লেবার সমান। স্বাভাবিকভাবেই তাদের একটা তাদের যে চিন্তাভাবনা এদের জবের ক্ষেত্রে খুব ভালো জায়গা নেই, তো সেটাও পরিষ্কার করে জানাতে আছে। আর যে যাই করুক আমি এসএলএ চালু করব, এটা ম্যানেজমেন্টের থেকে সিএমডির পক্ষ থেকে এই কথা জানানো হয় এবং বাই ফোর্সলি সেই এসএলএ চালু করে। এবং এসএলএ দিয়ে প্রশ্ন করলাম যে ভবনে বসে আপনি চাকরির কথা বলছি আমরা, সেই ভবনেতে আপনার 30,000 টাকা বেতন পেত একজন কন্ট্রাকচুয়াল কর্মচারী 30 বছর কাজ করার পরে। তো আজকে সেই ছেলেটি বেতন পাচ্ছে 3,000। তাহলে এইটাই কি তফাৎ জেসিএলের সঙ্গে এসএলএ? আপনি কি এইটাই চেয়েছিলেন যে 30,000 টাকা জেসিএলে চাকরি করে পেত সেই ছেলেটি আজকে 3,000 টাকা পাচ্ছে, তাও আর ছাঁটাই করা হয়েছে? তাহলে এইটাই কি আপনার এসএলএ? তো এসএলএতে কি মিনিমাম ওয়েজ থাকবে না, আপনার সামাজিক সুরক্ষা থাকবে না? তাহলে এইভাবেই এসএলএ তৈরি হয়েছে। তাহলে এটা দেখা যাচ্ছে এটা একটা শোষণের পলিসি তৈরি করেছে সরকার তথা বিএসএনএল, যে শোষণের মাধ্যম দিয়ে পয়সা নস্বাত করছে বিএসএনএল কোম্পানির শ্রমের পয়সা সেগুলো কর্পোরেট অফিসের ম্যানেজমেন্ট আধিকারিকরা আমাদেরকে অন্য জায়গায় তুলে দিচ্ছে, অন্যদের হাতে ঘুর পথে অন্যদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে বলে আমাদের বিশ্বাস করি। মানে এই রকমই পরিস্থিতির মধ্যে এখন আছে। কিন্তু যেহেতু আপনারা একটা আইনি জিত পেয়েছেন এবং আগামী দিনে আশা করি যে আইনি যে জিতটা, আইন তো আইনের পথেই চলবে। এবং যেহেতু ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের যে আইনের মাধ্যমে যা আছে কন্ট্রাক্ট লেবারদের যে আইন আছে, সেই আইনি দিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের কিন্তু যে দাবিগুলো সেগুলো সবকটাই ন্যায়সঙ্গত এবং সেই ন্যায়সঙ্গত দাবির দিকেই এগিয়ে যেতে হবে। তো দাদা, এইখানেতে আমরা এখন আমাদের যে প্রোগ্রামটা শেষ করছি, তো আপনি একটু যদি বলে দেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবের জন্য আমি সবাইকে অনুরোধ করব। নমস্কার।